ওয়েলকাম। নিখিল স্টাডি আইকিউদের সবাইকে স্বাগত। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক আর কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ইতিহাসের দ্বিতীয় পার্ট, প্রথম পার্টটা অলরেডি আমি দিয়ে দিয়েছি। আপনাদের প্রয়োজন হলে আমার ডেসক্রিপশনে যাবেন, লিঙ্ক দেওয়া আছে, সরাসরি লিঙ্কে গিয়ে দেখতে পারেন, অথবা আমার চ্যানেলে গিয়ে প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন। আজ চলে আসছি, অলরেডি আগে 6টা কোশ্চেন হয়ে গেছে। আজ 7 নম্বর থেকে শুরু করছি। 7 নম্বর, গুরু অর্জুনকে কে হত্যা করেন? গুরু অর্জুনকে কে হত্যা করেন? গুরু অর্জুনকে হত্যা করেছিলেন মোগল সম্রাট জাহাঙ্গীর। কত খ্রিস্টাব্দে? 1606 খ্রিস্টাব্দে। প্রশ্ন হতে পারে গুরু অর্জুন কত সালে মৃত্যু হয়েছিল? 1606 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর তাকে হত্যা করেছিল। এবার হচ্ছে, এই জাহাঙ্গীর কে ছিলেন? জাহাঙ্গীর ছিলেন আকবরের জ্যেষ্ঠ পুত্র। জাহাঙ্গীর ছিলেন আকবরের জ্যেষ্ঠ পুত্র। এবার হচ্ছে জাহাঙ্গীরের আসল নাম কি? জাহাঙ্গীরের আসল নাম কি? জাহাঙ্গীরের আসল নাম হচ্ছে সেলিম। জাহাঙ্গীরের আসল নাম হচ্ছে সেলিম। জাহাঙ্গীরের উপাধি কি ছিল? জাহাঙ্গীরের উপাধি ছিল নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী। জাহাঙ্গীরের উপাধি কি ছিল? নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী। এবার এর সাথে হচ্ছে যে জাহাঙ্গীর তার একটা আত্মজীবনী লিখেছিলেন, সেটা তুর্কি ভাষায় লেখা। জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজুক ই জাহাঙ্গীরি। জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজুক ই জাহাঙ্গীরি, যেটা হচ্ছে তুর্কি ভাষায় লেখা। বলতে পারে যে তুজুক ই জাহাঙ্গীরি কি ভাষায়, কোন ভাষায় লেখা? বলতে হবে তুর্কি ভাষায় লেখা। পরে রয়েছে যে জাহাঙ্গীরের রাজ দরবারে কারা এসেছিলেন? জাহাঙ্গীরের রাজ দরবারে কারা এসেছিলেন? প্রথম জেমসের দ্রুত হিসাবে ক্যাপ্টেন হকিংস 1608 খ্রিস্টাব্দ, এবং এডওয়ার্ড এবং স্যার টমাস রো 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন। তার রাজদরবারে মোট 3 জন এসেছিল। প্রথম জেমসের দ্রুত হিসাবে হকিংস, এবারে এডওয়ার্ড এবং স্যার টমাস রো। এবার হচ্ছে জাহাঙ্গীরের সময় অঙ্কন শিল্প প্রসিদ্ধ লাভ করেছিল। জাহাঙ্গীরের সময় অঙ্কন শিল্প প্রসিদ্ধ লাভ করেছিল। জাহাঙ্গীরের সমাধি কোথায় ছিল? জাহাঙ্গীরের সমাধি ছিল লাহোরে। জাহাঙ্গীরের সমাধি ছিল লাহোরে। আমার যে কোশ্চেন ছিল গুরু অর্জুন, গুরু অর্জুন কে ছিলেন? গুরু অর্জুন ছিলেন শিখদের পঞ্চম গুরু। গুরু অর্জুন ছিলেন শিখদের পঞ্চম গুরু। শিখদের মোট কটা গুরু? শিখদের মোট 10টা গুরু ছিলেন। শিখদের মোট 10টা গুরু ছিল, সেটা আমরা জেনে নেব। শিখদের 10টা গুরু। প্রথমে রয়েছে গুরু নানক। প্রথমে রয়েছে গুরু নানক। তিনি ছিলেন শিখ ধর্মের প্রবর্তক। প্রথম ছিলেন গুরু নানক, তিনি ছিলেন শিখ ধর্মের প্রবর্তক। দ্বিতীয় শিখ গুরু ছিলেন গুরু অঙ্গদ। দ্বিতীয় শিখ গুরু ছিলেন গুরু অঙ্গদ, তিনি গুরুমুখী বর্ণমালা স্রষ্টা বলা হয়। দ্বিতীয় গুরু অঙ্গদ, তিনি গুরুমুখী বর্ণমালা, তাকে স্রষ্টা বলা হয়। 3 নম্বর ছিলেন অমর দাস। চতুর্থ শিখ গুরু ছিলেন রামদাস। এই রামদাস কে ছিলেন? এই রামদাস কিন্তু অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণ করেছিলেন, এবং এই রামদাসকে স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমি দিয়েছিলেন আকবর। আকবর রামদাসকে অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমি দিয়েছিলেন। কোশ্চেন হতে পারে যে অমৃতসর স্বর্ণ মন্দির কে নির্মাণ করেছিল? রামদাস। তাকে কে জমি দিয়েছিল? আকবর। পঞ্চম শিখ গুরু ছিলেন গুরু অর্জুন। যেটা কোশ্চেন ছিল গুরু অর্জুন ছিলেন শিখদের পঞ্চম গুরু। আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব এর সংকলন তিনি করেছিলেন। ষষ্ঠ শিখ গুরু ছিলেন গুরু হরগোবিন্দ। ষষ্ঠ শিখ গুরু ছিলেন গুরু হরগোবিন্দ। সপ্তম শিখ গুরু ছিলেন গুরু হররায়। অষ্টম শিখ গুরু ছিল হরকিষেন। আর নবম শিখ গুরু ছিলেন তেগ বাহাদুর। এই তেগ বাহাদুর থেকে কোশ্চেন হতে পারে যে তেগ বাহাদুরকে কে হত্যা করেছিল? তেগ বাহাদুরকে হত্যা করেছিল ঔরঙ্গজেব। তেগ বাহাদুরকে হত্যা করেছিল ঔরঙ্গজেব কত সালে? 1675 সালে। আর দশম শিখ গুরু কে ছিলেন? দশম শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিংহ। তিনি খালসা নামে একটি সামরিক বাহিনী গড়ে তোলেন। 8 নম্বর কোশ্চেন হচ্ছে ফাহিয়েন কার আমলে ভারতে আসে?
8 নম্বর কোশ্চেন হচ্ছে ফাহিয়েন কার আমলে ভারতে আসেন? ফাহিয়েন ভারতে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। ফাহিয়েন ভারতে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। এই ফাহিয়েন কে ছিলেন? ফাহিয়েন ছিলেন একজন চৈনিক পরিব্রাজক। ফাহিয়েন ছিলেন একজন চৈনিক পরিব্রাজক। তার ভ্রমণ বৃত্তান্তটির নাম হচ্ছে ফুকুও কিং। ফুকুও কিং, এটা হচ্ছে তার চৈনিক পরিব্রাজক ফুকুও কিং। এবারে এই যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের কথা হচ্ছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কে ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের রাজা। গুপ্ত সাম্রাজ্যের তাহলে প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। রাজধানী, সেই সময় রাজধানী কোথায় ছিল? সেই সময় রাজধানী ছিল পাটলিপুত্র। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরবর্তীকালে সেই রাজধানী স্থানান্তর করেন উজ্জয়িনীতে। পরে আসছি। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিষ্ণুর উপাসক ছিলেন এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। কোশ্চেন হতে পারে বিক্রমাদিত্য কার উপাধি ছিল? বিক্রমাদিত্য উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি সকারী উপাধি গ্রহণ করেছিলেন। শক শক্তির উচ্ছেদ সাধন করে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারী উপাধি নিয়েছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, একটু আগে বলছিলাম, দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন উজ্জয়িনীতে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত উজ্জয়িনীতে তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। তিনি প্রথম রৌপ্য মুদ্রা প্রচলন করেছিলেন। তার রাজসভায় 9 জন রত্ন ছিলেন, নবরত্ন, যাকে এক কথায় নবরত্ন বলা হয়। এই নবরত্নগুলো কে কে ছিলেন? কালিদাস, খপনক, শঙ্কু, বেতাল ভট্ট, বরাহমিহির, বারুচি, অমর সিংহ, ঘটকপট আর ধন্বন্তরী। আর এই যে বরাহমিহির কিন্তু পঞ্চসিদ্ধান্ত ও বৃহৎ সংহিতা রচনা করেছিলেন। বরাহমিহির পঞ্চসিদ্ধান্ত ও বৃহৎ সংহিতা রচনা করেছিলেন। এবার পরের কোশ্চেন হচ্ছে, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়া। তাহলে কনিষ্ক কে ছিলেন? কনিষ্ক ছিলেন কুষাণ সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক। কনিষ্ক শকাব্দ প্রচলন করেছিলেন 78 খ্রিস্টাব্দ। আর এই 78 খ্রিস্টাব্দে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল, সেটা কনিষ্ক আমলে। পরে আসছি। কনিষ্কের উপাধি কি ছিল? কনিষ্কের উপাধি ছিল চৈনিক। কনিষ্ক চতুর্থ বৌদ্ধ সম্মেলন আহ্বান করেছিলেন 78 খ্রিস্টাব্দ। যে খ্রিস্টাব্দে তিনি শকাব্দ প্রচলন করেছিলেন, সেই খ্রিস্টাব্দেই তিনি চতুর্থ বৌদ্ধ সম্মেলন আহ্বান করেছিলেন। তা বৌদ্ধ সম্মেলন 4টে হয়েছিল, ঠিক আছে? সেটা আমার ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, বৌদ্ধ সম্মেলন সম্পর্কে ডিটেলস। আপনারা ওখান থেকে সরাসরি লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। পরের কোশ্চেন হচ্ছে, হিউয়েন সাং কার রাজত্বকালে ভারতে আসেন? হিউয়েন সাং ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের রাজত্বকালে। হিউয়েন সাং ভারতে এসেছিলেন। 606 খ্রিস্টাব্দে থানেশ্বরে পুষ্যবতী বংশের সিংহাসনে বসেছিলেন। হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন? 606 খ্রিস্টাব্দ। কোন বংশে? পুষ্যবতী বংশে। এমনি তিনি পুষ্যবতী বংশের সন্তান ছিলেন। হর্ষবর্ধন পুষ্যবতী বংশের সন্তান ছিলেন। তিনি হর্ষাব্দ চালু করেছিলেন কত খ্রিস্টাব্দে? তিনি যে বছর সিংহাসনে বসেছিলেন সেই 606 খ্রিস্টাব্দ থেকেই তিনি হর্ষাব্দ চালু করেছিলেন। তার উপাধি কি ছিল? হিউয়েন সাংয়ের উপাধি ছিল শিলাদিত্য, মগধরাজ, পঞ্চভূতের অধীশ্বর, উত্তরা পথের সর্বাধিনায়ক। তাহলে তার এই কটা উপাধি ছিল। তিনি 3টি নাটক লিখেছিলেন, পরীক্ষা খুব পরে, নাগানন্দ, রত্নাবলী আর প্রিয়দর্শিকা। সব সংস্কৃত ভাষায় লেখা। পড়তে পারে। নাগানন্দ কার লেখা? হর্ষবর্ধন। রত্নাবলী কার লেখা? হর্ষবর্ধন। প্রিয়দর্শিকা কার লেখা? হর্ষবর্ধন। তাহলে তিনি 3টে নাটক লিখেছিলেন।
হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। বাণভট্ট লিখেছিলেন হর্ষচরিত আর কাদম্বরী। হর্ষচরিত আর কাদম্বরী। হিউয়েন সাংকে প্রিন্স অফ পিলগ্রিম বলা হয়। যে মেন কোশ্চেন, হিউয়েন সাং কার রাজত্বকালে ছিলেন? হিউয়েন সাং ছিলেন হর্ষবর্ধন রাজত্বকালে। আর এই হিউয়েন সাংকেই বলা হয় প্রিন্স অফ পিলগ্রিম। এটা কোশ্চেন পড়ে, প্রিন্স অফ পিলগ্রিম কাকে বলা হয়? হর্ষবর্ধনের ভ্রমণ কাহিনী। হর্ষবর্ধনের ভ্রমণ কাহিনী হচ্ছে সি ইউকি, যেটা চীনা ভাষায় লেখা। হর্ষবর্ধনের ভ্রমণ কাহিনীর নাম হচ্ছে সি ইউকি, যেটা চীনা ভাষায় লেখা। হিউয়েন সাং যখন ভারতে আসেন তখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন? হিউয়েন সাং যখন ভারতে আসেন তখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন? শিলভদ্র। পরীক্ষা আসতে পারে শিলভদ্র কে ছিলেন? শিলভদ্র ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। এরা হতে পারে হিউয়েন সাং যখন ভারতে আসেন তখন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন? শিলভদ্র। হিউয়েন সাং ভারতে ক বছর ছিলেন? হিউয়েন সাং ভারতে 14 বছর ছিলেন। 630 থেকে 644, মোট 14 বছর ছিলেন। পরে হচ্ছে বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? আকবর। বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন আকবর। আকবর 13 বছর বয়সে সিংহাসনে বসেন। আকবর জায়গিরদার প্রথা প্রবর্তন করেছিলেন। কোশ্চেন হতে পারে জায়গিরদার প্রথা কে প্রবর্তন করেছিলেন? আকবর। 1599 খ্রিস্টাব্দে তিনি বিরহানপুর দুর্গ দখল করেন। 1599 খ্রিস্টাব্দে বিরহানপুর দখল করেন। আর 1601 খ্রিস্টাব্দে তিনি আশিরগড় দুর্গ জয় করেন। আর এই আশিরগড় দুর্গ অভিযানটাই ছিল তার জীবনের শেষ অভিযান, কারণ এরপর তিনি আর কোনো অভিযান করেনি। কোশ্চেন হতে পারে যে আকবরের জীবনের শেষ অভিযান কোনটা ছিল? বলতে হবে আশিরগড় দুর্গ। আশিরগড় দুর্গ কত খ্রিস্টাব্দে তিনি জয় করেছিলেন? 1601 খ্রিস্টাব্দে। অনেক ক্রিকেটি কোশ্চেন হয়। গুজরাট, এবার তিনি এই যে বুলন্দ দরজাটা নির্মাণ করেছিলেন, কি জন্য নির্মাণ করেছিলেন? তিনি গুজরাট জয় করেছিলেন। আর এই গুজরাট জয়কে স্মরণীয় করে রাখার জন্য, গুজরাট জয়কে স্মরণীয় করে রাখতে তিনি ফতেপুর স্বীকৃতিতে বুলন্দ দরজা নির্মাণ করেছিলেন। কোশ্চেন হতে পারে যে বুলন্দ দরজা কোথায় নির্মাণ করেছিলেন? ফতেপুর স্বীকৃতিতে। ঠিক আছে, মেন হচ্ছে তিনি গুজরাট জয় করেছিলেন। ওই গুজরাট জয়কে স্মরণীয় করে রাখার জন্য তিনি ফতেপুর স্বীকৃতিতে বুলন্দ দরজা নির্মাণ করেছিলেন। আকবর 1605 সালে মারা যান। 1605 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন এবং তার মৃতদেহ কোথায় সমাধিস্থ করা হয়েছিল? সেকেন্দাতে। সেকেন্দাতে তার সমাধিস্থ করা হয়। 1582 খ্রিস্টাব্দে তিনি জাপ্তি প্রথা প্রবর্তন করেছিলেন। জাপ্তি প্রথা কে প্রবর্তন করেছিলেন? জাপ্তি প্রথা প্রবর্তন করেছিলেন আকবর। কত খ্রিস্টাব্দে? 1582 খ্রিস্টাব্দে। আকবর 1575 সালে ফতেপুর স্বীকৃতিতে ইবাদাত খানা নির্মাণ করেছিলেন। 1575 খ্রিস্টাব্দে ফতেপুর স্বীকৃতিতে ইবাদাত খানা নির্মাণ করেছিলেন। কোশ্চেন হতে পারে ইবাদাত খানা কে নির্মাণ করেছিলেন? আকবর। কত খ্রিস্টাব্দে? 1575 খ্রিস্টাব্দে। কোথায় করেছিল? ফতেপুর স্বীকৃতিতে। আকবর 1579 সালে মনুসবদারি প্রথা চালু করেন। মনুসবদারি প্রথা কে চালু করেছিলেন? আকবর। কত খ্রিস্টাব্দে? 1579 খ্রিস্টাব্দে। আর এই মনুসবর কথার অর্থ কি? মনুসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। এই কোশ্চেনটা বহু পরীক্ষায় এসেছিল। মনুসব কথার অর্থ কি? মনুসব কথা অর্থ হচ্ছে মর্যাদা বা পদমর্যাদা। আকবর 1582 সালে দিন-ই-ইলাহি প্রবর্তন করেন। দিন-ই-ইলাহি কে প্রবর্তন করেছিলেন? আকবর। কত খ্রিস্টাব্দে? 1582 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এই কোশ্চেনটাও আসে বহু পরীক্ষায়। আকবরের সভাকবি ছিলেন সঙ্গীতজ্ঞ তানসেন। আর এই তানসেনের কিন্তু একটা আসল নাম আছে। তানসেনের আসল নামটা কি? রামতনু পান্ডে। তানসেনের আসল নাম হচ্ছে রামতনু পান্ডে। আকবর 1563 সালে তীর্থকর আর 1564 সালে জিজিয়া কর তুলে দিয়েছিলেন। তখন তীর্থকর জিজিয়া কর দুটো ছিল, কিন্তু তিনি সেই কর দুটো তুলে দিয়েছিলেন। আকবর চতুর্থ শিখ গুরু রামদাসকে অমৃতসরে স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমি দিয়েছিলেন। আকবর চতুর্থ শিখ গুরু রামদাসকে অমৃতসরে মন্দির নির্মাণের জন্য জমি দিয়েছিলেন। কোশ্চেন হতে পারে যে অমৃতসরের স্বর্ণ মন্দির কে নির্মাণ করেছিলেন? রামদাস। রামদাস
শিখ ধর্মের কততম গুরু ছিলেন? চতুর্থ শিখ গুরু ছিলেন। তাকে জমি দিয়েছিলেন এই আকবর। তিনি আগ্রায় লাল পাথরের দুর্গ তৈরি করেছিলেন। আগ্রায় লাল পাথরের দুর্গ তিনি তৈরি করেছিলেন। এই ছিল আজকের আমার পাঠ। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। পরবর্তীকালে যে ভিডিওটা আমি আনবো সেটা আপনাদের নোটিফিকেশন সরাসরি চলে যাবে। আজ হচ্ছে ইতিহাসের সেকেন্ড পার্ট। তৃতীয় পার্টটা আমি খুব শীঘ্রই আনবো। নিখিল স্টাডি আইকিউতে সবাইকে স্বাগত।